প্যাকিং, আমরা আগে ডিমান্ড প্ল্যানিং, সাপ্লাই প্ল্যানিং ওগুলো নিয়ে কথা বলছিলাম। ওই রিলেটেড প্রশ্ন থাকলে বলতে পারেন। নাহলে আমরা লাস্টের দিকে নেব নি প্রশ্ন। ম্যানুফ্যাকচারিং যেকোনো জিনিস ম্যানুফ্যাকচার করার ক্ষেত্রে আমরা বলি যে আই এম সিউর সবাই শুনে থাকবেন যে ওয়েস্টেজ। ইনফ্যাক্ট একটা বড় যে ওয়েস্টেজ চ্যালেঞ্জ আরকি, যে ওয়েস্টেজ কত মিনিমাম করা যায়। কারণ আপনি হয়তো জিরো ওয়েস্টেজে নিয়ারলি ইম্পসিবল। প্রবাবলি ড্রিম অর্গানাইজেশন যদি হয় এটা করতে পারবেন। বাট ইন রিয়াল টাইমে আপনি দেখবেন কিছু না কিছু ওয়েস্টেজ হয়। প্রবাবলি ইট কুড বি এট লিস্ট 1%, 0.5, 0.1 একটা সার্টেন পার্সেন্টেজ হলো আপনার ওয়েস্টেজ হয়। ওয়েস্টেজ ক্যালকুলেশন করার বেসিক মেথড হচ্ছে যে একটা প্রোডাক্ট তৈরি করতে স্ট্যান্ডার্ড কতটুকু লাগার কথা, অ্যাকচুয়াল কতটুকু কনজাম্পশন হয়েছে। সো আপনার যদি অ্যাকচুয়াল কনজাম্পশন হয় সে 10.3, আইডিয়ালি লাগার কথা 10 কেজি। সো 10.3 মাইনাস 10 ডিভাইডেড বাই থিওরিটিক্যালি যে থিওরিটিক্যাল মানে হচ্ছে যে যেটা স্ট্যান্ডার্ড ছিল 10 ইনটু 100। এটা দিয়ে আপনি বের করতে পারবেন যে ওয়েস্টেজ পার্সেন্টেজ কত। বলুন দেখি ওয়েস্টেজ পার্সেন্টেজ বাড়লে ভালো না কমলে ভালো? কমলে ভালো। যত মিনিমাম করতে পারি তত বেটার হয়। বাট ইন রিয়েল লাইফে এটার ওয়েস্টেজ পার্সেন্টেজ কমানোর ক্ষেত্রে অনেক কমপ্লেক্সিটি আছে। ইজ নট মানে আমি বললাম কমাতে পারবো তা না, অনেকগুলো স্টেপ নিতে হবে ওয়েস্টেজ কমানোর জন্য। লিন ম্যানুফ্যাকচারিং আপনারা অনেকে শুনে থাকবেন। সো লিন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে একটা বড় হচ্ছে যে লিন মানে হচ্ছে থিক, যে ওয়েস্টেজ যেখানে কমানো যায়। OEE another things আমরা বলি যে ওভারঅল ইকুইপমেন্ট এফিসিয়েন্সি বলে। সো এইটা ক্যালকুলেশনস করার একটা সহজ মেথড আমরা দেখিয়েছি এখানে। ধরেন একটা প্রোডাক্ট তৈরি করতে ১ মিনিট সময় লাগে। সো আমরা 300 প্রোডাক্ট তৈরি করতে চাই। সো লাগার কথা 300 মিনিটস। কিন্তু রিয়াল টাইমে 330 মিনিটস লেগেছে। সো এই যে 300 ডিভাইড বাই 330 মানে আইডিয়াল সাইকেল টাইম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল টাইম ইনটু মনে করেন গুড কাউন্ট বা যেটাই বলেন না কেন, দেন আমরা পেয়ে যাবো যে এটার ওই কত। ওই এর ক্ষেত্রে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং কি? এটা বাড়লে ভালো না কমলে ভালো? ইয়েস। ওই বাড়া মানে হচ্ছে যে আপনি আপনার রান টাইম আর আইডিয়াল টাইম কাছাকাছি। মানে আপনি যদি ধরেন 100% মানে হচ্ছে যে অ্যাকচুয়াল টাইম 300 মিনিটস হয়েছেও আপনার 300 ইউনিটস। সো ইজিলি আপনি 100% হয়ে গেল। ইন রিয়াল টাইমে আপনি যদি দেখেন যখন একটা ম্যানুফ্যাকচার করবেন, পাওয়ার ফেলিউর হয়, মানুষ স্কিল অপারেটর আসে না, নানা কারণে কিন্তু ডেভিয়েশন হয়। সো সেই কারণে ওই গুড ওয়ার্ল্ড ক্লাস ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি যেসব কোম্পানিগুলো ধরা হয় তাদের ক্ষেত্রে প্রবাবলি ওই এফএমসিজি ইন্ডাস্ট্রি ক্ষেত্রে 75 থেকে 80% থাকে। যদিও আমি এখানে দেখিয়েছি 90%, বাট ইন রিয়েল লাইফে এটা অনেক কম। 75 থেকে 80% ভিতরে থাকে। সাপ্লাই আমরা প্ল্যানিং, সোর্সিং, ম্যানুফ্যাকচারিং আমরা বলেছি। এরপরে হচ্ছে যে ডেলিভারি। ডেলিভারি বা ডিস্ট্রিবিউশন, এটা অনেকে আরেকটা অংশ বলে রিভার্স সাইকেল, যে কোনো কারণে একটা প্রোডাক্ট যদি ফেরত নিয়ে আসার দরকার হয়, ফেরত নেওয়ার দরকার হতে পারে অনেক সময় অনেক প্রোডাক্টের ক্ষেত্রে। লাইক সিমেন্টের ক্ষেত্রে সিমেন্ট গেল, যাওয়ার পথে বৃষ্টিতে ভিজে গেল। তো দেখবেন যে প্রোডাক্টটা পুরোটাই রিটার্ন করা লাগবে আপনার। তো এটা বেসিক্যালি ডেলিভারি সেকশনের কাজ। এখানে ২ টা অংশ, একটা হচ্ছে যে কাস্টমার সার্ভিস, ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট। কাস্টমার সার্ভিস কি? যেকোনো সময় আপনি একটা প্রোডাক্ট, আমাদের কাস্টমার কারা? এনি আইডিয়া? এফএমসিজি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা সাধারণত এন্ড কাস্টমারকে টার্গেট করি না। আমরা সাধারণত ডিস্ট্রিবিউটরের কাছে প্রোডাক্ট বিক্রি করি। সো আমাদের কাস্টমার হচ্ছে ডিস্ট্রিবিউটর। তাদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট থাকে। তারা তাদের সাথে একটা কাস্টমার সার্ভিস পলিসি বলা থাকে যে অর্ডার করার কত ঘন্টা করে তারা প্রোডাক্ট পাবে, অর্ডার প্রসেসিংটা কেমন হবে,
এক মাসে কয়বার তারা অর্ডার করবে, একটা ডিটেইলস পলিসি বলা আছে। সো মনে করেন দিনাজপুর অথবা নেত্রকোনা অথবা দূরের কোনো ডিস্ট্রিবিউটর, আপনি প্রতিদিন তো আর ওখানে গাড়ি দিতে পারবেন না। সো প্রবাবলি ওয়ান্স ইন এ 15 ডেজ অথবা ওয়ান্স ইন এ উইক আমরা হয়তো ওদিকে গাড়ি দিতে পারি। ঢাকা বা মেট্রোপলিটন এরিয়াতে যেহেতু ঢাকার কাছে আমাদের ওয়্যার হাউস, এক্ষেত্রে হয়তো মাল্টিপল টাইম উইকে ২ বার বা ৩ বার হয়তো ট্রাক টাচ করতে পারে। সো এই পুরা জিনিসটা তাদের সাথে একটা এগ্রিমেন্ট থাকে, সেই এগ্রিমেন্টে বলা থাকে। এখানেও একটা কেপিআই আছে। মনে করেন আপনাকে একটা অর্ডার দিলাম। ধরুন অর্ডারটা ছিল ১৬ আইটেম যদি যোগ করে, কারণ এফএমসিজি ইন্ডাস্ট্রিতে নানা এসকিউ থাকে আরকি। মনে করেন হারপিক, লাইজল, ট্রিক্স, ডেটল, আমাদেরও অনেকগুলো এসকিউ। ইউনিলিভার তো 500 অ্যাবভ 500 এসকিউ আছে। এসকিউ মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট। সো এতগুলো ইউনিট যখন অর্ডার করা হয়, অনেক সময় অনেক প্রোডাক্ট নাও থাকতে পারে। হয়তো বলল যে অরিজিনাল নাই, আপনি স্কিন কেয়ার নিতে পারেন। সো আমরা অন শেলফ থেকে যা পাই, মনে করেন আমি এটা অর্ডার করলাম ২৯২০ ইউনিট, বাট সে সাথে সাথে আমাকে করতে বলল ২৩০০ ইউনিট। সো এটা হচ্ছে ফিল রেট আর কি, যে ২৩০০ ডিভাইডেড বাই আমি যেটা অর্ডার করেছি এইটা। ফিল রেট ভালো থাকা মানে হচ্ছে যে আপনার ইনভেন্টরি খুবই ভালো, আপনার অ্যাকুরেসি, ফরকাস্টিং অ্যাকুরেসি লেভেল ভালো। সো দ্যাট আপনি জানেন যে আপনার কাস্টমার কি প্রোডাক্ট আপনার কাছে চাইতে পারে। ডিস্ট্রিবিউশন, যে কিভাবে প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করবেন। সো আমরা যেটা বলছিলাম ট্রান্সপোর্টেশন, লাইক সিমেন্টের ক্ষেত্রে দেখতাম বাস, ট্রাক, ট্রাক এবং বার্জ, এই দুইটা হচ্ছে যে কমন আর কি। বার্জ মানে হচ্ছে যে নদীপথে গুডস ট্রান্সফার করার জন্য নৌকার মতো যে তৈরি করা হয়, সেগুলোকে বলে বার্জ। ট্রাকে অথবা ট্রাক নানা সাইজের ট্রাক আছে। সো 2 টন, 5 টন, 10 টন, 15 টন, 20 টন পর্যন্ত ট্রাক থাকে। সো ট্রান্সপোর্টেশন কিভাবে করবেন আপনার ফ্যাক্টরি থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত। ওয়্যার হাউজিং, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে ওয়্যার হাউজিং করা লাগে। লাইক এফএমসিজি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অধিকাংশ প্রোডাক্টের ক্ষেত্রে ওয়্যার হাউজিং করা লাগে। ওয়্যার হাউজিং বা ডিস্ট্রিবিউশন সেন্টার এটা কেন করা লাগে? কারণ আমরা নানা স্কিউ তৈরি করি। সবগুলো স্কিউ একই সময় তৈরি হয় না। লাইক এখন লাইনে 100 গ্রাম সোপ তৈরি হচ্ছে এই উইকে। নেক্সট উইকে প্রবাবলি 125 গ্রাম তৈরি হবে। নেক্সট টু উইকস এ প্রবাবলি 30 গ্রাম সোপ তৈরি হবে। সো আপনি যখন একটা কাস্টমার বা ডিস্ট্রিবিউটর যখন অর্ডার করবে, তখন সবগুলো প্রোডাক্ট অর্ডার করে। সেই কারণে আমাদেরকে সবসময় কোনো একটা জায়গায় ওই 3-4 উইকস এর ফিনিশ গুডস এর ইকুইভ্যালেন্ট ইনভেন্টরি আমরা রাখি। সেটাকে বলা হয় ওয়্যার হাউজিং। এগেইন এখানে একটা কেপিআই হচ্ছে লিড টাইম। আমি একটা জিনিস অর্ডার করছি, ডেলিভারি ডেট কবে, অর্ডার ডেট কবে। সো আপনারা যারা চাল ডালে অর্ডার করেন, প্রায় সময় চাল ডাল আপনাকে বলে যে এক্সপ্রেস ডেলিভারি অথবা কত কুইকলি ডেলিভারি করছে। কাস্টমারের একটা পারসেপশন হচ্ছে যত কুইকলি ডেলিভারি করতে পারবে তত কোম্পানিটা ভালো। সো কাস্টমার ইজ এ প্রেফারেন্স অন ফাস্ট ট্র্যাক ডেলিভারি। এগেইন ফাস্ট ট্র্যাক যখনই করবেন, কস্ট কিন্তু সাধারণত তখন বাড়ে। সো আপনি যদি মোটর বাইকে করেই কোনো একটা জিনিস পাঠান ভার্সেস আপনি যদি দারাজের ছোট ভেহিকেলের ভিতর দিয়ে আসে, সাধারণত ছোট মোটর বাইকে যখন পাঠাবেন তখন কস্ট বেড়ে যাবে। সো প্রথম জিনিস হচ্ছে লিড টাইম বের করা, যে ডেলিভারি ডেট এবং অ্যাকচুয়াল ডেটের ভিতরে লিড টাইম কত। ফ্রেট কস্ট, ধরুন ঢাকা থেকে চিটাগাং, আপনাদের আইডিয়া আছে ঢাকা থেকে চিটাগাং এর পার ট্রাক, যেগুলো বড় ট্রাক, এগুলোর ভাড়া কত? এনি আইডিয়া? স্যার 30,000, রাফলি 25 থেকে 30,000 টাকা। সো এখন এক ট্রাকে কত আউটার, মানে কতটা কেস আপনি নিতে পারেন। সো ইন মেনি কেসেস এটা ডিপেন্ড করবে কোন সাইজের প্রোডাক্ট তৈরি করেন আপনি। সো আমরা সাধারণত যে প্রোডাক্ট তৈরি করি এগুলোতে 800 থেকে 1000 কেস পর্যন্ত প্রোডাক্ট যায়। সো সিমেন্টের ক্ষেত্রে প্রবাবলি 300 ব্যাগ সিমেন্ট যাইতে পারবে। সো আমরা যদি বের করতে চাই যে, যে বললাম 30,000, উনি বললেন 30,000 ডিভাইডেড বাই 1000 যদি আমাদের আউটার ধরে পার ট্রাকে,
তাহলে পার কেসের ডিস্ট্রিবিউশন কস্ট কয় টাকা? অ্যাপ্রক্সিমেটলি 30 টাকা। সো এটা অ্যানাদার থিংস যে ফ্রেট কস্ট পার কেস। এখন কোম্পানি দেখে আগের বছরে কত ছিল, বর্তমানে কত। সো নেক্সট ইয়ারে যখন বাজেট করবেন তখন অ্যাজাম্পশন করে দেখা যায় কত হইতে পারে নেক্সট ইয়ারের বাজেট। ফ্রেট কস্ট পার ইউনিট এটা বাড়লে ভালো না কমলে ভালো? কমলে ভালো। কমলে ভালো। কমার ওয়ে হচ্ছে দুইটা। এক, নেগোশিয়েট করি ওই 30,000 থেকে কমানো যায় কিনা। দুই, নিচে যে বললাম যে 1000 কেজি জায়গা কোনো কারণে একটু বেশি নেওয়া যায় কিনা। এই দুইটার মাধ্যমে আপনি ফ্রেট কস্ট করতে পারবেন। সো এটা অ্যানাদার কেপিআই, এই ফ্রেট কস্ট দেখা। ক্লিয়ার? সো 4টা ফাংশন নিয়ে কথা বললাম, প্ল্যানিং, সোর্সিং, ম্যানুফ্যাকচারিং, ডেলিভারি, এবং প্রত্যেকটা ফাংশনের কিছু স্পেসিফিক কেপিআই নিয়ে কথা বললাম। এনি কোশ্চেন সো ফার? তাহলে আমরা একটু এটা শেষ করি, আমরা বেঞ্চমার্কিং এ দিয়ে যাব। কারো স্যার কোনো ওয়েস্টেজ নিয়ে একটা কোশ্চেন ছিল আমার, ওয়েস্টেজ কোনটা কেপিআই নিয়ে? ওয়েস্টেজ? ওয়েস্টেজ কেপিআই। জি স্যার। জি 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 বলেন। স্যার ম্যানুফ্যাকচারিং এর সময় যে ওয়েস্টেজ গুলো হয় ওগুলা কিছু কিছু ক্ষেত্রে রিসাইকেল করা হয় অথবা অন্য কোনো কাজে লাগানো হয়, তো তখন কি আমরা এই ওয়েস্টেজ কেপিআইটা বের করার জন্য রিসাইকেলড ম্যাটেরিয়ালটা কাউন্ট করব নাকি করব না? আমরা সাধারণত করি না, স্ট্যান্ডার্ড নিয়মও করে না। স্ক্র্যাপ আপনি হয়তো বলতে পারেন, ইভেন আপনি অনেক প্রোডাক্টের ক্ষেত্রে এটা কিন্তু পুরোপুরি ওয়েস্টেজ ছিল, আপনি সেটাকে অনেক ক্ষেত্রে আবার কিছু ওয়েস্টেজ আছে যে আপনি কিছু করতে পারবেন না। যে এটা বললাম যেখানে একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে মনে করেন আপনি 100 গ্রাম সোপ তৈরি করছেন, 100 গ্রাম আসলে কখনো 100 গ্রাম সোপ হবে না, আপনি 100.1 হবে, 100.3 হবে, 100.2 হবে। এখানে যে ওয়েস্টেজ যাচ্ছে এটা তো এন্ড কনজিউমার কাছে চলে যাচ্ছে, এক্ষেত্রে তো আপনার কোনো কিছু করার নাই, কারেক্ট? ইয়েস স্যার। আবার অনেক ক্ষেত্রে অনেক ওয়েস্টেজ হয় ডিউ টু নিয়ার টু এক্সপায়ারি অথবা এক্সপায়ারি রিস্কের জন্য। সেগুলো ক্ষেত্রে আপনি হয়তো অনেক সময় আমরা যেটা করতে পারি, শেলফ লাইফ এক্সটেনশন করা যায় কিনা সেটা একটা প্রসেস হতে পারে। অনেক সময় ডাউনগ্রেড করা হয় ম্যাটেরিয়ালটাকে, যে মনে করেন এটা একটা আপার গ্রেডের ম্যাটেরিয়াল, প্রবাবলি টয়লেট সোপ তৈরি করার মতো ম্যাটেরিয়াল, এটাকে দিয়ে আমরা তো লন্ড্রি গ্রেডের সোপে দিয়ে দিচ্ছি, তখন সেটা ডাউনগ্রেড হয়, তারপরে ওয়েস্টেজ হিসেবে কনসিডার করবে। কিন্তু অ্যাটলিস্ট এক জায়গায় ওয়েস্টেজ হলে অন্য জায়গায় কিছু অংশ আপনি রিকভারি করে নিয়ে আসতে পারেন। বা সাধারণত অনেক প্রোডাক্টের ক্ষেত্রে যেসব ওয়েস্টেজ মনে করেন ওভার ওয়েটের জন্য চলে যাচ্ছে কনজিউমারের কাছে, আপনি তো ওইটা কোনোভাবে করতে পারবেন না। তাহলে স্যার স্ক্র্যাপটা কাউন্ট করা হয়? স্ক্র্যাপটা কাউন্ট করা হয়, কিন্তু আপনি সেটা ওরা যখন ক্যালকুলেশন করে, প্রথম যখন ক্যালকুলেশন করে এটা বাদ দিয়ে ক্যালকুলেশন করে যে আপনি ফার্স্ট টাইম রাইট কতটুকু করতে পারছেন, ওটা হিসাব করা হয়। এটাকে স্ক্র্যাপ বিক্রি করা বা এটাকে ডাউনগ্রেড করা, এটা আনওয়ান্টেড লস গেইন হিসেবে দেখানো হয়, ডিরেক্টলি ক্যালকুলেশন করার জন্য তারা এটা ধরে না। থ্যাংক ইউ স্যার। Any other questions? আপনারা কি চাকরি করেন না সবাই এখন ফুল টাইম স্টুডেন্ট? দিনের বেলা তো আসলে চাকরি করা মুশকিল, নয় আপনারা তো ফুল টাইম স্টুডেন্ট, কারেক্ট? জি স্যার। ওকে। এরপরে আমরা একটা জিনিস করি, সেটাকে বলা হয় বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিং জিনিসটা কি আগে একটু বলি, তাহলে আপনারা হয়তো। বেঞ্চমার্কিং মানে কি? কোন একটা স্ট্যান্ডার্ডের পার্সপেক্টিভে দেখা যে আপনার কেপিআই গুলো কি ভালো না খারাপ। আমি শিওর আমরা সবাই ইভেন ব্লাড টেস্ট করি, নানা ধরনের টেস্ট করি। আপনাদের প্রতিটা জিনিস কিন্তু একটা রেফারেন্স ভ্যালুর পার্সপেক্টিভে চেক করা হয়। সো সার্টেন রেঞ্জের ভিতরে সুগার লেভেল যদি থাকে, এর বাইরে থাকলে আমরা বলি যে না, আমরা মনে হয় এক্সট্রা সুগার ক্যারি করছি। সো এই যে সার্টেন ভ্যালুর ভিতরে থাকা, সেটাও একটা স্ট্যান্ডার্ডের পার্সপেক্টিভে বেঞ্চমার্ক করা। বেঞ্চমার্কিং তিনটা ওয়েতে করি। একটাকে বলা হয় ইন্টারনাল বেঞ্চমার্কিং। মনে করেন লাস্ট ইয়ার এই যে বললাম ফ্রেট কস্ট, একটু আগে আমরা বলছিলাম না যে পার কেস ট্রান্সফার করতে কত টাকা খরচ হতে পারে, আমরা ক্যালকুলেশন করলাম 30,000, 1000 কেস যদি করে তাহলে 30 টাকা পার কেস। লাস্ট ইয়ারে কত ছিল?
লাস্ট টু লাস্ট ইয়ারে কত ছিল। 3 বছরের যদি অ্যানালাইসিস করে দেখি, তাহলে আমি আইডিয়া করতে পারবো যে লাস্ট ইয়ারের পার্সপেক্টিভে আমার এফিসিয়েন্সি বাড়িয়ে আমি কিছুটা কস্ট কমাতে পারছি কিনা। যদি করতে পারি, এটাকে বলে ইন্টারনাল বেঞ্চমার্কিং। আবার অনেক সময় আমরা করি এক্সটার্নাল করতে পারি, যে বাংলাদেশে রেকিটের 2টা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরি থেকে কস্ট অফ কনভার্সন কত, অপশন বি থেকে কস্ট অফ কনভার্সন কত, তাহলে অপশন এ এবং অপশন বি সাথে কম্পারিজন করতে পারি। অথবা রেকিট বাংলাদেশ ভার্সেস রেকিট শ্রীলঙ্কা, এই দুটোর কস্ট অফ ম্যানুফ্যাকচারিং আমরা কনভার্সন হিসাব করে দেখি, বাংলাদেশে করলে কত, শ্রীলঙ্কাতে করলো। ইন্ডিয়াতে হয় কি, বড় কান্ট্রিতে ট্রান্সপোর্টেশন লাইক ইন্ডিয়া, চায়না, এগুলো হচ্ছে অনেক বিগেস্ট কান্ট্রি, তো এগুলো ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি পড়ে। এগুলো তো ইন্ডিয়াতে আমাদের ফ্যাক্টরি আছে প্রবাবলি 4টা। সো ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি যদি দেখি অনেক বড় বাংলাদেশের পার্সপেক্টিভে, কনজিউমার যদি দেখি তাও অনেক বেশি, সেই তুলনায় ফ্যাক্টরি কিন্তু অত বেশি না। এই কারণে অনেক সময় ইন্ডিয়ার ক্ষেত্রে কম্পেয়ার করি না, বাট বাংলাদেশের মতো সিমিলার কান্ট্রিতে আমরা কম্পেয়ার করে দেখি। বেঞ্চমার্কিং মানে হচ্ছে এরকম কম্পারিজন করে করা। অনেক সময় কম্পিটিটিভ বেঞ্চমার্কিং করা হয়। মনে করেন আপনি থার্ড পার্টি একটা এজেন্টকে দিলেন যে বাংলাদেশে এফএমসিজি ইন্ডাস্ট্রিতে পার কেস ডিস্ট্রিবিউশন কস্ট কত টাকা, তার পার্সপেক্টিভে আপনার কত টাকা, এটা হচ্ছে কম্পিটিটিভ বেঞ্চমার্কিং। সেম ইন্ডাস্ট্রিতে অন্যদের পার্সপেক্টিভে আপনার পার কেসে ডিস্ট্রিবিউট করতে খরচ বেশি হচ্ছে না কম হচ্ছে। ইন্টারনাল, এক্সটার্নাল, কম্পিটিটিভ বেঞ্চমার্কিং, এটা কি সবার কাছে ক্লিয়ার? স্যার ইন্টারনাল বেঞ্চমার্কিং এ আমরা কার সাথে কম্পেয়ার করব? ইন্টারনাল হিস্টোরিক্যাল সাথে কম্পেয়ার করতে পারেন। আচ্ছা। এক্সটার্নাল হলে অন্য কোনো ফ্যাক্টরি বা অন্য কোনো দেশের সাথে কম্পেয়ার করতে পারেন। কম্পিটিটিভ হচ্ছে সেম ইন্ডাস্ট্রির আপনার যে রাইভালরি বলেন বা যারা আপনার কম্পিটিটর, তাদের সাথে বেঞ্চমার্কিং করে দেখতে পারেন। সো 3 ধরনের বেঞ্চমার্কিং হয়, ইন্টারনাল, এক্সটার্নাল, কম্পিটিটিভ। ক্লিয়ার কিনা সবার কাছে? আমি জানি না স্যার কি আছেন কিনা, জানি না, নট শিওর। যে প্ল্যানিং এ আমরা বলি যে কিছু আছে অপারেশনাল প্ল্যানিং, এটাকে অনেকে ডে টু ডে প্ল্যানিং ও বলে। কিছু প্ল্যানিং করা হয় ট্যাকটিক্যাল প্ল্যানিং, অনেকে এটাকে অ্যানুয়াল বিজনেস প্ল্যানিং এ বলে। আর কিছু আছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, অথবা অনেকে লং টার্ম প্ল্যানিং ও বলে এটাকে। আমরা যদি টেনিউর দেখি, অপারেশনস প্ল্যানিং, ডে টু ডে প্ল্যানিং, এটা সাধারণত টুমোরো, আগামীকাল কয়টা গাড়ি লাগবে, কত প্রোডাকশন হতে পারে, এগুলো হচ্ছে যে অপারেশন লেভেলের প্ল্যানিং। নেক্সট কোয়ার্টারে বা আগামী 25 সালে কি ফার্স্ট কোয়ার্টারে কেমন সেল হবে, অ্যাকর্ডিংলি প্ল্যান করা, আর্লি স্টার্ট আপ করা যাবে কিনা, এগুলোকে বলা হয় ট্যাকটিক্যাল প্ল্যানিং। আবার যদি বলি যে রেকিট এখন 3 বছর পরে রেকিটের কি সফটওয়্যার ইউজ করবে, সো এসএপি না ওরাকল না অ্যানাদার থিংস, যেটা চাইলেও আপনি হঠাৎ করে করতে পারবেন না, ইটস এ লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানিং। সাধারণত অপারেশনাল প্ল্যানিং দেখে আমরা যাদেরকে বলি এক্সিকিউটিভ, যারা ক্যারিয়ার শুরু করে তারা। ট্যাকটিক্যাল প্ল্যানিং দেখে সাধারণত ম্যানেজার লেভেলের কেউ। স্ট্র্যাটেজি দেখে সাধারণত সিনিয়র ম্যানেজমেন্ট। আমরা যদি দেখি যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, মনে করেন কোন জায়গায় আপনি ফ্যাক্টরি করবেন, সিমেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে যতগুলো দেখবেন, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি আপনি দেখবেন নদীর পারে। 2-1টা এক্সেপশনাল কেস আছে, কেউ যদি চিটাগাং রয়্যাল সিমেন্ট অথবা কনফিডেন্স সিমেন্ট দেখেন, 2-1টা সিমেন্ট আছে যারা ল্যান্ডে, বা সাধারণত ইন্ডাস্ট্রি থাকে নদীর পাড়ে। নানা কারণে ওয়ান অফ দ্য কি কম্পিটিটিভ বেনিফিটস হয় ট্রান্সপোর্টেশন কস্ট কমানো যায় রিভার ট্রান্সপোর্ট ইউজ করার জন্য। ফ্যাক্টরিতে মোড অফ ট্রান্সপোর্ট কি হবে, এই যে বললাম শাহ সিমেন্টের বার্জও আছে,
ট্রাকও আছে। সিন্স বিগিনিং তারা এটা ফিক্স করে নিয়েছে। এখন হঠাৎ করে আপনি চাইলে অনেকে তো নদী করতে পারবেন না, নদীর অ্যাক্সেস পাবে না। কোন ধরনের ইনফরমেশন সিস্টেম, আপনি কি SAP ইউজ করবেন না ওরাকল ইউজ করবেন, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক ডিসিশন। আপনি চাইলেও আগামীকাল বললেন যে আমি আগামীকাল থেকে আমার প্ল্যানিং সিস্টেম পুরোটা আমি SAP তে নিয়ে যাব, এটা সম্ভব নাও হতে পারে। ট্রান্সপোর্টেশন মোড, যে কোনো ফ্যাক্টরিতে যে কোনো সময় আপনি চাইলে নতুন ট্রান্সপোর্ট, যেমন আমি যদি রেকিট বাংলাদেশ যদি চাই, রিভার ট্রান্সপোর্ট ইউজ করার সুযোগ নেই। সো এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক থিংস। আপনারা যদি দেখেন, কেউ কি বলতে পারেন যে KPM কর্ণফুলী পেপার মিল এটা কোন জায়গায় অবস্থিত? এনি আইডিয়া? কর্ণফুলী পেপার মিল এটা কোন জেলায়? কাপ্তাই, রাঙ্গামাটি। রাঙ্গামাটি। ওটা ওখানে কেন? বিকজ ওটার র মেটেরিয়ালস কি? সাধারণত ব্যাম্বো। সো যেহেতু ব্যাম্বো, এটা ওইখানকার বাইরে আসলে এখান থেকে যদি করতে হয় তাহলে ব্যাম্বোটাকে আবার ঢাকা নিয়ে আসতে হবে, দেন কাটিং চপিং নানা জিনিসপত্র করা লাগবে। এই ইন্ডাস্ট্রিতে প্রচুর পানি লাগে পেপার তৈরির জন্য, পেপার ইন্ডাস্ট্রিতে স্পেশালি। সো আলটিমেটলি অন্য জায়গায় করা খুবই ডিফিকাল্ট। সো এইসব জিনিসগুলো স্ট্র্যাটেজিক। আপনারা দেখবেন শাহ সিমেন্টের কথা নাম শুনছেন কিনা জানেন না। শাহ সিমেন্ট হচ্ছে যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে বড় VRM ভার্টিক্যাল রোলার মিল হচ্ছে বাংলাদেশে, এবং শাহ সিমেন্ট সেটা ইনস্টল করা আছে। এখন শাহ সিমেন্টের লোকেশন কোন জায়গায়? অ্যাগেইন নদীর পারে। প্রশ্ন আসতে পারে যে শাহ সিমেন্ট সেন্ট্রালাইজ করবে না ডিসেন্ট্রালাইজ হবে? শাহ সিমেন্ট সারা বাংলাদেশের অপারেশন চলে মুক্তারপুর বা মুন্সিগঞ্জ থেকে। ওয়ারএস 7 সার্কেল এরা 3টা প্ল্যান করছে, একটা খুলনা নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলের জন্য, একটা কালীগঞ্জ ঢাকা এবং অ্যাডজাসেন্ট ঢাকার জন্য, চিটাগাং গ্রেটার চিটাগাং করার জন্য। সো কেউ ডিসেন্ট্রালাইজ করতেছে, কেউ সেন্ট্রালাইজ করতেছে, দুইটারই দুই ধরনের বেনিফিট। যারা সেন্ট্রালাইজ করতেছে তারা বলতেছে যে বললাম শাহ সিমেন্টের সবচেয়ে বড় মিল ইউজ করেছে, একজন মাত্র প্ল্যান ম্যানেজার, কস্ট অফ কনভার্সন কম, ইলেকট্রিসিটি কনজাম্পশন কম, বাট ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায়। যারা ডিসেন্ট্রালাইজ করে তাদের কনভার্সন কস্ট হয়তো কিছুটা বেশি, কিন্তু ট্রান্সপোর্টেশন কস্ট অপেক্ষাকৃত কম, কারণ তারা খুলনা থেকে নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল কভার করতেছে। তো ডিস্টেন্স অনেক কম। ঢাকা থেকে যদি আপনি দিনাজপুর কভার করতে হয় কিন্তু কস্ট বেড়ে যায়। তো এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, যে কিভাবে কোন জায়গায় আপনি ফ্যাক্টরি করবেন, সেন্ট্রালাইজ না ডিসেন্ট্রালাইজ, কোন ইনফরমেশন সিস্টেম ইউজ করবেন, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিক প্ল্যানিং সাধারণত 3 ইয়ার্স এর বেশি হয়। 3 বছর পরে কি হতে পারে এই ধরনের প্ল্যানিং হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। ট্যাকটিক্যাল প্ল্যানিং বা অ্যানুয়াল বিজনেস প্ল্যানও বলে অনেকে, যে আমরা বলি যে শর্ট টার্ম সাবকন্ট্রাক্টিং করতেছি, 3 মাস আমার ক্যাপাসিটি ওভারবুকড, সো আমি অন্য কোনো ফ্যাক্টরি থেকে আমার জিনিসটা বাড়া নিয়ে আসতেছি। এই 3 মাসে ওই যে বললাম, কেউ একটা কোম্পানি ইউনিলিভার হয়তো ভ্যাসলিনের ইনভেন্টরি বাড়া নিচ্ছে, তো কতটুকু বাড়াচ্ছে? পুরো বছর বাড়াবে না, শুধু এই সময়ের জন্য বাড়া নিচ্ছে। ইনভেন্টরি পলিসি। আমরা বিজনেসের প্রতি কোয়ার্টারে একটা LV দেওয়া লাগে, ফরকাস্ট 1, FC1 বলে যেটাকে, FC2। ফার্স্ট 3 মাসের বিজনেস দেখি FC2 সাবমিট করা লাগে, যে হোয়াট কুড বি দি এক্সপেক্টেড ফাস্টিং BTG পিরিয়ড। হাফ ইয়ার যাওয়ার পরে বিগিনিং ইয়ারে কেমন যেতে পারে তার একটা দেওয়া লাগে। সো এই কাজগুলো যারা ট্যাকটিক্যাল প্ল্যানার তারা করে থাকে। অপারেশনাল প্ল্যানিং টিম কাজ কি? মনে করেন আজকে কয়টা ট্রাক লাগবে, কত প্রোডাকশন হতে পারে, কত সেলস হতে পারে, এই উইকের প্রোডাকশন কেমন হবে। যেটা বলছিলাম যে SAP সিস্টেমে অধিকাংশ জায়গায় প্ল্যানিং সাইকেল কাজ করে উইকলি। সো প্রত্যেক সানডেতে অথবা মানডেতে বিগিনিং এ ডিমান্ড আপলোড করা লাগে। সো এগুলো হচ্ছে যে অপারেশনাল প্ল্যানিং। সো 3টা পর্যায়ে বললাম, একটাকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এটাকে লং টার্ম প্ল্যানিং বলে। 3 বছরের বা ঊর্ধ্বের কোনো সময়ের জন্য যখন প্ল্যান করা হয় তখন সেটাকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। RCCP করে, RCCP মানে হচ্ছে রাফ কাট ক্যাপাসিটি প্ল্যানিং। গভর্নমেন্টও মাঝে মাঝে প্ল্যান করে যে দ্বিতীয় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এগুলো হচ্ছে লং টার্ম প্ল্যানিং। আর
3 মাস থেকে 6 মাস বা 1 বছরের ভিতরে যে প্ল্যানিং গুলো করা হয় এগুলোকে বলা হয় ট্যাকটিক্যাল প্ল্যানিং। উইকলি বা ডেইলি যে প্ল্যান গুলো করা হয় এগুলোকে বলা হয় অপারেশনাল প্ল্যানিং। আমি কি ক্লিয়ার করতে পারছি সবার কাছে যে 3 ধরনের প্ল্যানিং এর 3 ফেজ? আপনারা সবাই Yes, sir. আছেন তো না Yes, নাকি? sir. ওকে, সো একটু থিওরি চলে আসছি আমরা। আগের গুলো তো কিছুটা ম্যাথস, কিছুটা কেপিআই রিলেটেড ছিল, এগুলো কিছুটা থিওরি পার্ট। আমরা শেষ করে দিব, আর খুব বেশি নাই। এরপরে আমরা একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যে আপনারা শুনে থাকবেন যে অনেক কোম্পানি গ্লোবাল অপারেশনে যাচ্ছে। সো বাংলাদেশি কোম্পানি গ্লোবাল অপারেশনে কারা আছে আপনাদের জানা মতে? স্যার স্কয়ার প্রাণ স্কয়ার, প্রাণ, ইয়েস, এই দুটা। ডিবিএলও গিয়েছিল, আজারবাইজানে ফ্যাক্টরি করেছিল, ভিয়েতনামে করছিল ডিবিএল গ্রুপ। গুড। একটা কান্ট্রির সাপ্লাই চেইন, আপনি যখন প্রথমে যেটা বললেন স্কয়ারের কথা যদি ধরে থাকি আমরা, এরা যখন গ্লোবালি যখন যাচ্ছে, সি বেনিফিটসও আছে, রিস্কও আছে। রিস্ক কি? যদি এমন হয় স্কয়ারের ফ্যাক্টরি যেটা করেছিল, ধরুন কথার কথা সেটা পড়লো, ইউক্রেনে পড়লো। ইউক্রেন কিন্তু ওয়ার্ল্ডের, ইউরোপের ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যানুফ্যাকচারিং হাব। এরকম জায়গায় যদি পড়ে তাহলে কি জিও পলিটিক্সের জন্য এখন তো ফ্যাক্টরি বন্ধ করে রাখা লাগতো, তাই না? সো গ্লোবাল সাপ্লাই চেইন, আপনি যখন একটা কান্ট্রিতে যখন কাজ করবেন ভার্সেস ইন্টারন্যাশনাল যখন যাবেন, নানা ধরনের জটিলতার ভিতরে পড়বেন আপনি। বেনিফিটস এর শেষ নাই। বেনিফিট কেন? আপনি একটা লোকাল কোম্পানি ছিলেন, আপনাকে চিন্তা এই দেশের, আপনার কাস্টমার ছিল ম্যাক্সিমাম এই যে 160 মিলিয়ন পিপল আমাদের দেশের। কিন্তু নতুন একটা দেশে যাওয়া মানে হচ্ছে নতুন অপরচুনিটি ক্রিয়েট হয়ে যাওয়া। সো সেখানে এক্সপোর্ট করা, তার জন্য সোর্স করা, নতুন কাস্টমারকে রিচ করা। আগে যদি 160 মিলিয়ন থাকতো, নতুন দেশে যে দেশে ফ্যাক্টরি করেছেন সে দেশের জনসংখ্যা তো আপনার নতুন কাস্টমার হলো, নতুন মার্কেট। নতুন মার্কেট মানে হচ্ছে নতুন আপনার বিক্রি করার একটা ক্ষেত্র তৈরি হলো। সো সোর্সিং অপরচুনিটি বাড়লো, নতুন কাস্টমার, নতুন মার্কেটে গেলেন। ইনফ্যাক্ট আপনি তো একটা সময় পরে, যেমন স্কয়ার, এটা মার্কেটে সিগনিফিকেন্ট নিয়ে মার্কেট লিডার ফার্মাতে। সো এখন এখানে আর এক্সপানশনের সুযোগ খুবই কম, বিকজ মার্কেটের পায়ের একটা সিগনিফিকেন্ট পোর্শন দখলে। সো এখন নতুন জায়গায় যদি গ্রো করতে তার ইন্ডাস্ট্রি থেকে, তাহলে গ্লোবালে কোনো এক জায়গায় সাপ্লাই চেইনকে নিয়ে যাওয়া উচিত। আপনি যখন মাল্টিপল কান্ট্রির জন্য একসাথে জিনিস কিনবেন, তখন আপনি চাইলে কিন্তু সুযোগ পাবেন যে একসাথে জিনিস কিনা, কস্ট কমানো, আপনি বড় বায়ার হবেন, তখন সবাই আপনাকে করবে। সো আপনি অনেক ধরনের বেনিফিটস পাবেন। আপনারা তো এগ্রি করেন না? গ্লোবাল সাপ্লাই চেইনে গেলে আপনি অনেক বেনিফিট পাবেন। ইয়েস স্যার। ইভেন ম্যানেজমেন্টও বেনিফিট পাবেন। আপনারা নতুন জায়গায় আপনারাও কাজ শিখতে যেতে পারবেন। এই দেশীয় কোম্পানি যখন গ্লোবাল মার্কেটে যাবে, তাদের সবসময় প্রেফারেন্স থাকবে এদেশের ছেলেপেলেদেরকে ওখানে নিয়ে যাওয়া। সো আপনাদেরও সুযোগ হবে যারা এই ধরনের কোম্পানিতে কাজ করবেন, গ্লোবাল মার্কেটে যাওয়া, গ্লোবাল পিপলের সাথে, ওই দেশের মার্কেটের যারা কাজ করে তাদের সাথে আমাদের যে গ্যাপ বা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আছে সেটা আপনারা জানবেন, তাদেরকে কনভিন্স করে এই প্রোডাক্ট বিক্রি করতে চেষ্টা করবেন। সো আলটিমেটলি নতুন একটা, আমরা যেটাকে বলি যে মানে প্রবাবল মার্কেট ক্রিয়েট হয়ে গেল, সম্ভাবনার ধার উন্মোচন হয়ে গেল। কিন্তু গ্লোবাল কোম্পানিগুলো আপনি যাদেরকে দেখেন, ইউনিলিভার, পিএনজি, রেকিট, নেসলে, এই ধরনের কোম্পানিগুলো কিন্তু অনেকে আছে শত বছরের কোম্পানি, 100 ইয়ার্স এর কোম্পানি। সো ইভেন এই ধরনের কোম্পানিগুলো, রেকিট বাংলাদেশে এসেছে অ্যাপ্রক্সিমেটলি 60 ইয়ার্স ব্যাক, ইউনিলিভারও প্রায় কাছাকাছি সময় আসছে।
এত বছর যাবত কোক এত বছর যাবত সাস্টেইন করতেছে এই দেশে, এটাও কিন্তু বিরাট ব্যাপার। বাট যত বড় কোম্পানি হবে, একটা সমস্যা হলে কিন্তু বড় সমস্যা হয়, লার্জ স্কেল ম্যানেজমেন্ট ইস্যু হতে পারে। সো অনেক সময় হয় না যে লার্জ স্কেল ম্যানেজমেন্ট ইস্যু হলো। যত বড় কোম্পানি তত বড় রিস্ক। আপনি যখন আই এম শিওর আপনারা অনেকেই জেনে থাকবেন যে রাশিয়াতে কিন্তু বড় বড় কোম্পানির সবারই ফ্যাক্টরি ছিল, ইনক্লুডিং অল দ্য মাল্টিন্যাশনাল কোম্পানি। রাশিয়া যখন ইউক্রেনের সাথে যুদ্ধ জড়ালো, মোস্ট অফ দ্য কোম্পানি কিন্তু তাদের ম্যানেজমেন্টকে বের করে দিল অথবা বের হয়ে গেল। সো আপনার যে অ্যাসেট, আপনার যে কোম্পানির রেপুটেশন বলেন, সবকিছু কিন্তু রেখে আপনাকে চলে আসতে হলো। গ্রেটার রিস্ক কিন্তু। সো ম্যানেজমেন্ট ইস্যু বড় বড় কোম্পানিগুলো সাস্টেইন করছে অনেকগুলো কারণে, বাট আপনি যদি কোনো কাজ সাস্টেইন করতে না পারেন তখন কিন্তু বিশাল রিস্কের ভিতরে পড়ে যাবেন। আগের রিস্ক হতো কি, আপনি তো লোকাল কান্ট্রিতে ছিলেন, এদেশের নিয়ম কারণ আপনি জানেন, এদেশে মানুষকে টার্মিনেট করার ক্ষেত্রে খুব বেশি নাই আর কি, লাইবিলিটিস নেই। আপনি যদি ইউরোপে একটা ফ্যাক্টরি করতে যান, ইউরোপে মানুষকে টার্মিনেট করতে গেলে বিশাল লাইবিলিটিস, আপনাকে অনেক কম্পেনসেশন বেনিফিট দিতে হবে। এগেইন মাথা রাখবেন যে নিজ দেশে কাজ করা ভার্সেস অন্য দেশে কাজ করা, সে কেন আপনার প্রোডাক্ট কিনবে? সো তার তো দেশপ্রেম নাই, বা সে দেখবে কি এক্সট্রা বেনিফিট সে পাবে। সো গ্লোবাল কম্পিটিশন, চায়না যে সারা বিশ্বে এত কম্পিটিশনের ভিতরেও তারা টিকে আছে জাস্ট বিকজ অফ কস্ট এন্ড সার্ভিস। ইনফরমেশন কালেকশন, ইয়েস, এক এক দেশে এক এক ভাষা। কোনো ভাষা আপনি বুঝবেন, কিছু লোক আপনার কথা বুঝবে না, এবং ইনফরমেশন কালেকশন করবে। এই যে বললাম যে যারা 100 ইয়ার 50 ইয়ার্স নানা দেশে ব্যবসা করছে, কোক তো অলমোস্ট 200 ইয়ার্স, কিভাবে তারা সাস্টেইন করতেছে, কিভাবে তারা ইনফরমেশন নিচ্ছে? লিগ্যাল ইস্যু অনেক সময়, ইয়ার ক্ষেত্রে যে রাশিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে লিগ্যাল ইস্যু হয়েছে, অনেকগুলো কোম্পানিকে সে ফোর্স করছে না তোমরা এই অঞ্চল থেকে বের হয়ে চলে যেতে হবে। সো নানা জটিলতার ভিতরে কিন্তু পড়তে হতে পারে। তো দিস ইজ অ্যানাদার থিংস, যেটা বোঝার কথা যে যদি লার্জ স্কেল ম্যানেজমেন্ট ইস্যু হয় তাহলে কিভাবে আপনি ট্যাকেল করবেন। ওকে, আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি, জাস্ট রিভিউ করে যাব সো দ্যাট আপনাদের ভিউ এবং আদার থিংস বুঝতে পারবো। যেখান থেকে আমরা শুরু করেছিলাম, আমি জাস্ট কুইক গো থ্রু করে দেব, যদি কোথাও কারো কোনো গ্যাপ থেকে আন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন। যে 4টা চ্যানেল নিয়ে কথা বলছিলাম, ট্রেডিশনাল ট্রেড, মডার্ন ট্রেড, ই কমার্স, ইনস্টিটিউশন, এগুলোকে বলা হয় স্টেক হোল্ডার, সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ওয়্যার হাউস, ডিস্ট্রিবিউটার, রিটেলার। কি বেনিফিট বলছিলাম যেখানে ডিস্ট্রিবিউটার নাই, ই কমার্সের সুবিধা অসুবিধা বলছিলাম, সাউথ এশিয়ায় কিভাবে চ্যানেলগুলো চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে কথা বলছিলাম। এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? এখনো থাকলে আমরা করতে পারি। এনি No, কোশ্চেন? sir. নো। স্যার ই কমার্সকে আমরা আলাদা একটা টাইপ হিসেবে কেন দেখাচ্ছি? আমরা মডার্নের ভিতরে দেখাতে পারতাম না? না, মডার্ন তো বললাম যে মডার্ন মডার্ন ট্রেডে আপনি প্রোডাক্ট কিনে আপনি নিজে নিয়ে আসেন। ই কমার্সে আপনি প্রোডাক্ট কনভেনিয়েন্সের জন্য আপনি প্রোডাক্ট অর্ডার দিচ্ছেন, আপনি এক্সপেক্ট করছেন যে প্রোডাক্টটা আপনার বাসায় পৌঁছায় দিবে। মডার্ন ট্রেড তো আপনার বাসায় পৌঁছায় দিবে না, মডার্ন ট্রেড আপনাকে যাই নিয়ে আসতে হবে। কারেক্ট? ইয়েস স্যার, আন্ডারস্টুড। ই কমার্সে যে কোনো ব্যক্তি, আপনি দেশের বাইরে, আপনি যদি দেশের বাইরেও চলে যান, আপনার ফ্যামিলি বা বাবা মা বা কারোর জন্য আপনি অর্ডার করতে পারবেন। মডার্ন ট্রেডে তো আপনাকে ফিজিক্যালি কেউ কারো না কারো পাঠাইতে হবে। সো বেনিফিটস অনেক। পুশ ভিউ এবং পুল ভিউ, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন? পুশ ভিউ, পুল ভিউ?
না থাকলে আমরা সাপ্লাই চেনের 4টা ফাংশন নিয়ে কথা বলছি, প্ল্যানিং, সোর্সিং, ম্যানুফ্যাকচারিং, ডেলিভারি। এর রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা? এনি কোয়েশ্চেন? আমরা বলছি ডিমান্ড প্ল্যানিং কিভাবে করে, ডিমান্ড প্ল্যানিং এর কেপিআই কি, ফরকাস্টিং অ্যাকুরেসি, মানে ফরকাস্টিং অ্যাকুরেসির ট্রেন্ড দেখা উচিত যে অ্যাকুরেসি কি বাড়ছে না কমছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ভালো করছেন না খারাপ করছেন। সাপ্লাই প্ল্যানিং বলেন। ফোরকাস্টিং অ্যাকুরেসি তো তাহলে বেসিক্যালি যারা হচ্ছে যে ফোরকাস্টিং এর সাথে ডিরেক্টলি রিলেটেড বা যারা ওই দায়িত্বটা পালন করছে তাদের এফিসিয়েন্সি মেজারমেন্টের জন্য ইউজ হয়, রাইট? একজন গুড প্ল্যানার, এখানে শুধু প্ল্যানিং না, আসলে যারা এই লেভেলে কাজ করে ডিমান্ড প্ল্যানিং টিম, আপনাদের জানা উচিত ওরা কাদের সাথে কাজ করে। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? না, ইয়েস স্যার। আপনারা দেখেন ডিমান্ড প্ল্যানিং টিমের উপরে দেখবেন যে চ্যানেল ডেভেলপমেন্ট, যারা ট্রেড ক্যাটাগরি, চ্যানেল ডেভেলপমেন্ট, ব্র্যান্ড মার্কেটিং, এদের সাথে এই টিম কাজ করে। সো এটা শুধুমাত্র টিমের বেসলাইন ফরকাস্টিং না, কারণ বেসলাইন ফরকাস্টিং এর বাইরে ইভেন্ট কি করতেছে সেটা তো রেসপেক্টিভ ব্র্যান্ড ম্যানেজার বলতে পারে। অ্যাগেইন ট্রেড ক্যাটাগরি ম্যানেজার যে আছে সে বুঝতে পারবে যে নেক্সট ট্রেড অফার কি আছে না আছে। সো সে যদিও ডিমান্ড প্ল্যানিং টিম কাজ করে, কিন্তু সে ডাটাগুলো কিন্তু অন্য টিম থেকেও নিচ্ছে, ব্র্যান্ড ডেভেলপমেন্ট অথবা ট্রেড ক্যাটাগরি থেকেও নিচ্ছে। তাদের এফিসিয়েন্সি কেমন, তারা ভালো করছে না খারাপ করছে সেটা বুঝতে পারবো থ্রু ফরকাস্টিং অ্যাকুরেসি। স্যার পুশ পুল প্রসেস নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার ফ্রেশ ফুড বা ফ্রেশ খাবার এরকম যে বিজনেস বা ইয়াগুলা, তো সেগুলোর ক্ষেত্রে তো আমাদের পুরোপুরি ফুল প্রসেস ফলো করতে হয়, সেখানে কি আমাদের পুশ প্রসেসটা অ্যাপ্লাই করার কোনো সুযোগ আছে? কারণ বলেন আমাদের কোন ধরনের প্রোডাক্ট, একটা দুটো এক্সাম্পল দেন। স্যার যে কোনো ফ্রেশ ফুড বা হচ্ছে রেডি ফুড যেগুলো আর কি। ওকে, সি এখানে অ্যাবসলিউট ফুল প্রসেসও আছে, অ্যাবসলিউট পুশ প্রসেসটার ওই যে প্রথম তিনটার বাইরে অংশটুকু পুশ প্রসেস যাওয়ার কোনো সুযোগ নেই। কিছু কিছু প্রোডাক্ট আছে, লাইক আপনি যদি মনে করেন কাস্টমাইজ ফুড অর্ডার করবেন, এটা কিন্তু পুরো প্রসেস। এই ফুড যদি অর্ডার করেন, সে কি চিকেন এন্ড আদার থিংস প্রকিউর করা আছে তার কাছে? নিশ্চয় আছে। আপনি অর্ডার করার পরে সে প্রিপেয়ার করতেছে আপনার জন্য প্রোডাক্ট, তাই না? কিন্তু Yes, আপনি sir. দেখেন তার কিন্তু ইনগ্রেডিয়েন্ট বলেন, র মেটেরিয়ালস বলেন, মানে প্রকিউরমেন্ট সাইকেল যেটা আছে এটা তো রেডি করা আছে নাকি? ইয়েস স্যার। ওইটা পুশ প্রসেস। সে ধরে নিছে আজকে কোন একটা রেস্টুরেন্টে সে কত মানুষ কত কেজি চিকেন কনজাম্পশন হতে পারে, এটা কিন্তু সে প্রকিউর করে নিয়ে আসে। এরকম না যে আপনি অর্ডার করার পরে সে চিকেন খুঁজতে গেছে। সো এখানে প্রকিউরমেন্ট প্রসেসটা আপনি বলতে পারেন পুশ প্রসেস। ম্যানুফ্যাকচারিং বা কুকিং, ইয়েস, আপনি যদি বললেন যে না আমার জন্য ডিপ ফ্রাই উইথ সার্টেন ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ প্লাস মাইনাস করার জন্য, তো সেটা আপনার ফুল প্রসেস যেতে পারে। বাট জি স্যার, আমার কোশ্চেনটা এখানেই ছিল যে আমাদের তো পুশ প্রসেসে আমরা ম্যানুফ্যাকচারিং, রিপ্লেনিশমেন্ট এন্ড প্রকিউরমেন্ট তিনটাকে রাখছিলাম, বাট আমার ম্যানুফ্যাকচারিং আর রিপ্লেনিশমেন্ট কিন্তু এখানে না, আমি বলছি এটা স্পেসিফিক এক্সাম্পল ফর এফএমসিজি ইন্ডাস্ট্রি। অনেক এটা এই এক্সাম্পলটা দিয়েছিলাম এফএমসিজির জন্য। এরকম না যে সব জায়গায় যে রিপ্লেসমেন্ট সাইকেল পুশ প্রসেসের ভিতরে থাকবে তা না। আপনি যেটা বলতে পারেন বার্জার কালার ব্যাংক করছে, আই এম নট শিওর আপনারা শুনছেন কিনা। কালার ব্যাংক শুনছেন? ইয়েস স্যার। একটা সময় ছিল বার্জারের পুরো পেইন্টটুকু, পেইন্টের তো হাজার হাজার লাখ লাখ শেড আছে, তো আপনার ইনভেন্টরি প্রচুর ইয়া করা যাবে। ওরা যেটা করছে, ওরা র মেটেরিয়ালস প্রকিউর করা থাকে মোর অর লেস রেডি টু কুকের স্টেজের মতো একটা নির্দিষ্ট জায়গায় ওই ইনগ্রিডিয়েন্ট গুলো মিক্স করি ম্যানুফ্যাকচার করে, এবং আপনার শেড অনুযায়ী সে বাকি অংশগুলো। সো তার শুধু প্রকিউরমেন্ট সাইকেলটুকু হচ্ছে পুশ প্রসেস, বাকি অংশগুলো অলরেডি পুল প্রসেসে কনভার্ট করে নিয়েছে। ইয়েস স্যার, আন্ডারস্টুড, থ্যাংক ইউ। আর কোনো ভিউ ডিমান্ড প্ল্যানিং সাপ্লাই প্ল্যানিং নিয়ে?
কেপিআই গুলো একটু দেখে নিন যে ডিমান্ড প্ল্যানিং এর কেপিআই এবং সাপ্লাই প্ল্যানিং এর কেপিআই গুলো কি কি আছে। স্যার আরেকটা কোশ্চেন ছিল ডিমান্ড প্ল্যানিং নিয়ে। স্যার আমরা বলেন। তো এটাকে আনকনস্ট্রেন্ট বলছিলাম ডিমান্ড জি। প্ল্যানিং যেটা। স্যার সাপ্লাইতে যদি আমার কোনো ডিসরাপশন হয় সেক্ষেত্রেও কি এটা আনকনস্ট্রেন্ট থাকবে? সি এটা হলো যে গ্যাপ থাকবে, ডিমান্ড করতেই পারে যে একটা প্রোডাক্টের ডিমান্ড সে করেছিল, আপনি সাপ্লাই করতে পারেন নাই, দ্যাট ইজ মানে ফল্ট অফ সাপ্লাই প্ল্যানিং টিম অথবা সাপ্লাই টিম অথবা সাপ্লাই ডিরেক্টরের। বাট ডিসরাপশন হলে সেটার জন্য তো ডিমান্ড তো সে যেটা ডিমান্ড সেটা ডিমান্ড তো ইজ সামথিং লাইক তার এস্টিমেটেড যেটা সেটা সে বলবেই। আপনি যদি সাপ্লাই করতে না পারেন কোনো কারণে, এই যে বললাম করোনা পিরিয়ডে করতে পারিনি আমি, ডিমান্ড তো অনেক ছিল, তখন তারা বলছে যে আমরা যেটা সাপ্লাই করতে পারবো ওটাই তার ডিমান্ড হিসেবে তারা দিবে, কারণ তাদের ডিমান্ড অনেক কোয়ান্টিটি ছিল তাদের ডিমান্ড। যেহেতু আমরা সাপ্লাই করতে পারছি না ফর সাম রিজনস লাইক ইন্টারাপশন হয়েছে, এলসি ওপেন করা আছে না, ব্যাংক বন্ধ, সো তখন বেসিক্যালি আমরা করে নিয়েছি। Any other question on supply planning or demand planning? Good. Supplier management বা সোর্সিং, আমি তো এক্সপেক্ট করছিলাম আপনাদের আরো মোর কোশ্চেন, আই এম নট শিওর যে আপনারা বুঝছেন না ভার্চুয়াল বিদায়। ভার্চুয়ালি ক্লাস নিতে গেলে এটাই সমস্যা যে অনেকে হয়তো করতে পারে না, নেটওয়ার্কেরও ঝামেলা হয় অনেক সময়। সো সোর্সিং এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে সাপ্লায়ার ম্যানেজমেন্ট এবং ইনবাউন্ড লজিস্টিক্স। ইনবাউন্ড লজিস্টিক্স কিভাবে প্রোডাক্টটা নিয়ে আসবেন, ফিজিক্যালি কিভাবে প্রোডাক্টটা আসবে আপনার ফ্যাক্টরিতে, কোন ফ্রিকোয়েন্সিতে আসবে, এটা ফিক্স করে নেওয়া। আর বাকি অংশগুলো তো সোর্সিং প্রকিউরমেন্ট এই প্রসেসের ভিতরে সাপ্লায়ারের সাথে রিলেশনশিপ ডেভেলপ করা, কিভাবে সাপ্লায়ার মানে P2P প্রসেসটা কিভাবে কাজ করে। P2P মিনস এসএপি তে যারা কাজ করবেন তারা দেখবেন P2P মানে হচ্ছে যে পারচেজ টু পে। সো প্রকিউরমেন্টের দায়িত্ব হচ্ছে যে পারচেজ টু পে পুরোটা এনশিওর করা। এখানে কেপিআই বলছিলাম যে পারচেজ প্রাইস ভেরিয়েন্স, আমরা চাই সবসময় পজিটিভ পিপিবি যেন আসে। পজিটিভ পিপিবি মানে হচ্ছে যে আপনি কিছু সেভিংস জেনারেট করতে পারছেন। প্যাকিং ওয়েস্টেজ তো বললাম আমরা কিভাবে ওয়েস্টেজ ক্যালকুলেশন করে, ওই কিভাবে ক্যালকুলেশন করে সেটা নিয়ে বলছিলাম যে আইডিয়াল টাইম কতক্ষণ লাগে, ওই টাইম অনুযায়ী কত মিনিট লাগার কথা, অ্যাকচুয়াল টাইম কতটুকু লাগছে, এই দুটো রেশিও। কাস্টমার সার্ভিস বলছিলাম যে কিভাবে কাস্টমার সার্ভিস ম্যানেজ করে, কাস্টমার সার্ভিসের কেপিআই গুলো কি কি, ডিস্ট্রিবিউশন, ট্রান্সপোর্টেশন এবং ওয়্যার হাউজিং, এটা মিলে হচ্ছে যে ডিস্ট্রিবিউশন। আমরা কিভাবে লিড টাইম কনসিডার করি, লিড টাইম ক্যালকুলেশন করা খুবই সহজ। আপনি অর্ডার দিয়েছেন কবে, কোন সময় গুডস পেয়েছেন, অনেক কোম্পানিতে সেটা অটোমেটিক সিস্টেম আছে যার মাধ্যমে করা হয়, ট্র্যাক করা হয়। ফ্রেট কস্ট নিয়ে আমরা বলছি যে কিভাবে ফ্রেট কস্ট ক্যালকুলেশন করা হয়, পার টন হতে পারে, পার আউটার হতে পারে, পার ব্যাগ হতে পারে। বেঞ্চমার্কিং কথা বললাম, ইন্টারনাল এক্সটার্নাল এবং কম্পিটিটিভ বেঞ্চমার্কিং। নানা ফেজে যে প্ল্যানিং করা হচ্ছে সেটা নিয়ে কথা বলছিলাম, অপারেশনাল, ট্যাকটিক্যাল, স্ট্র্যাটেজিক। আর গ্লোবাল সাপ্লাই চেনে যাওয়ার ক্ষেত্রে কি কি বেনিফিটস আছে আর কি কি ড্রব্যাকস আছে সেটা নিয়ে কথা বলছিলাম। সো বলেন দেখি আপনাদের আর কি আছে, কি জানার আছে, কি ফিডব্যাক আছে রিলেটেড টু সাপ্লাই চেন হতে পারে, অথবা অন্য নিয়েও বলতে পারেন, রিলেটেড টু এনিথিংস, ইট কুড বি স্যার ক্যারিয়ার। কম্পিটিটিভ বেঞ্চমার্কিংটা আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। কম্পিটিটিভ বেঞ্চমার্কিং এর তিন ধরনের হয়, ইন্টারনাল, এক্সটার্নাল, কম্পিটিটিভ। ওকে, বেঞ্চমার্কিং এর তিনটা পদ্ধতি। ইন্টারনাল বেঞ্চমার্কিং মানে বলছিলাম যে আপনার লাস্ট ইয়ারে কেমন ছিল,
লাস্ট মান্থে কেমন ছিল, লাস্ট টু লাস্ট ইয়ার কেমন ছিল, সেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি ভালো করছেন না খারাপ করছেন, আপনার অবস্থানটুকু কি। এক্সটার্নাল বলছিলাম অন্য কোনো ফ্যাক্টরি রেকিটের, অথবা বাংলাদেশে 2টা ফ্যাক্টরি আছে, অথবা বাংলাদেশ শ্রীলঙ্কার আমরা দেখলাম যে ওই দেশে কেমন হচ্ছে কস্ট অফ কনভার্সন, কস্ট অফ ডিস্ট্রিবিউশন, বাংলাদেশে কেমন হচ্ছে, তখন এক্সটার্নাল বেঞ্চমার্ক করলাম। কম্পিটিটিভ মানে হচ্ছে যে রেকিটের এই প্রোডাক্টের ক্ষেত্রে কম্পিটিটর কে আছে, কুড বি ইউনিলিভার অর আদার কোম্পানি, তাদের ডিস্ট্রিবিউশন কস্ট কেমন, কোনো একটা থার্ড পার্টি এজেন্ট অথবা একটা কনসালটেন্টের মাধ্যমে এটা বের করে নিয়ে আসা। অনেকগুলো কোম্পানি আছে যারা এরকম কাজ করে, তো তাদের মাধ্যমে এটা হচ্ছে কম্পিটিটিভ বেঞ্চমার্কিং। স্যার এখন তো স্যার ডেটা অ্যানালিটিক্স আর এআই চলে আসতেছে স্যার, তা এখন সামনে স্যার সাপ্লাই চেনে স্যার এদেরও কি বড় একটা ইনফ্লুয়েন্স থাকবে? সবকিছুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আপনাকে অপশনস বলবে যে অপশন এ অপশন বি, কোনো একজন মানুষ লাগবে যে ডিসিশন নিতে হবে, ডিসিশনটা কে নিবে। আমরা যে ফরকাস্টিং যেটা বলছিলাম যে ডিমান্ড প্ল্যানিং, এই অংশটুকু এআই দিয়ে আপনি বের করে নিয়ে আসতে পারবেন। কোনটা? ডিমান্ড প্ল্যানিং। সাপ্লাই প্ল্যানিং আপনার কাছে মোটামুটি আইডিয়া পেয়ে যাবে, সেই এআই আপনাকে সমস্ত ইনফরমেশন যদি দেন অটোমেটিক ক্যালকুলেশন করে দিবে। এরপরে একজনটা ডিসিশন মেকিং করতে হবে যে ডিমান্ড আসছে এতটুকু, সাপ্লাই আসছে এতটুকু, আইডিয়ালি কত আমার টার্গেট হওয়া উচিত। সেটা আপনার অন্য শুধুমাত্র আপনি যে বের করলেন তা না, এটা তো সেলস অ্যালাইন হতে হবে, মার্কেটিং অ্যালাইন হতে হবে, ফাইন্যান্স অ্যালাইন হতে হবে। সো কোথাও না কোথাও কাজ আছে সাপ্লাই চেনের। বাট ডাটা অ্যানালিটিক্স বা এআই যেটাই বলেন না কেন, এটাতে সিগনিফিকেন্ট পোর্শন এই যে যারা ডিমান্ড প্ল্যানিং কাজ করে তাদের কাজগুলোকে সিম্পলিফাই করে দেবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমার আসলে 3টা প্রশ্ন, আমি একটা একটা করে স্যার করছি। প্রকিউরমেন্ট এবং পারচেজ, এই দুটার মধ্যে স্যার ডিফারেন্সটা যদি একটু বলতেন। পারচেস ভেরি ওল্ড প্রসেস আর কি, ওল্ড প্রসেস ইন এ সেন্স তারা এটা ইটসেলফ ইজ এ অ্যানাদার কোর্স যে কিভাবে প্রকিউর করবেন, ট্র্যাডিশনাল সিস্টেমে কিভাবে পারচেস চলে। পারচেস করা মানে যে কোনো জিনিস নিয়ে আসা, এটা যখন স্ট্র্যাটেজিক্যাল ভিউ দেখেন যে ইয়ারলি ভ্যালু ক্রিয়েশন কিভাবে করা যায়, লং টার্ম পার্টনারশিপ করা যায় কিনা, তখন সেটা সোর্সিং এর পার্ট হিসেবে চলে আসে। আমরা আসলে প্রকিউরমেন্টকে সোর্সিং এর একটা পার্ট হিসেবে দেখি, আর পারচেসকে শুধুমাত্র ট্র্যাডিশনাল প্রকিউরমেন্টটাকে দেখি। যেমন আমরা প্রকিউরমেন্টকে বলছিলাম যে আরো 2-একটা স্টেজ অ্যাডভান্স দেখা, যে সাপ্লায়ার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ভ্যালু ক্রিয়েশন করা যায় কিভাবে, সেটাই করা। ইন এ সেন্স এখন তো আর পারচেস বলে কোনো ডিপার্টমেন্ট খুব র কোম্পানিগুলো ছাড়া বড় কোনো কোম্পানিতে তো নাই। থ্যাংক ইউ স্যার। স্যার আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্যার আপনি ইনবাউন্ড লজিস্টিক্স নিয়ে বললেন, এর মতো আউটবাউন্ড লজিস্টিক্স বলতে কি কিছু আছে? আছে, যদি এক্সপোর্ট মার্কেটে থাকেন আপনি, তখন তো আউটবাউন্ড লজিস্টিক্স, তখন তো আপনার কাস্টমার দেশে নেই। আমি র মেটেরিয়াল যখন কিনতেছি তখন ইনবাউন্ড লজিস্টিক্স হিসাব করছি যে র মেটেরিয়ালসটা চায়না থেকে কিনতেছি, আনার ক্ষেত্রে ফ্রেট কেমন হবে, ডিউটি, লেভিস এর আদার থিংস হিসাব করছি। উল্টোটাও তো হতে পারে যে আমি যখন এক্সপোর্ট মার্কেটে যাব, যদি এটা আমার উপর বর্তায়, এক্সপোর্ট যদি এরকম হয় যে ও সাপ্লায়ার নিয়ে যাবে সেটা এক জিনিস, আমি যদি দিয়ে আসতে হয় তখন কিন্তু আউটবাউন্ড লজিস্টিক্স আমার হিসাব করতে হবে। এক্সপোর্ট ক্লিয়ারেন্স, ফ্রেট কতটুকু চিটাগাং থেকে চায়না বা সাপ্লায়ারের লোকেশনে, তখন কিন্তু পুরো জিনিসটা সেম জিনিসই আউটবাউন্ডও দেখতে হবে আপনাকে। থ্যাংক ইউ স্যার। স্যার আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, স্যার আপনি যখন স্যার গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে বললেন, আমার প্রশ্নটা হচ্ছে স্যার, যদি যে কোনো একটা কোম্পানি এক্স এক্স বাংলাদেশ কোম্পানি, সে যদি তার র প্রোডাকশন অথবা ফ্যাব্রিকেশনের জন্য তার র মেটেরিয়ালটা বাইরে থেকে আনার সময় কোনো থার্ড পার্টি সাপ্লায়ার থেকে না নিয়ে এক্স সিঙ্গাপুর লিমিটেড থেকে নিল, এটার ক্ষেত্রে স্যার বেনিফিটস এবং ড্রব্যাকস গুলা কি কি হতে পারে?
থার্ড পার্টি থেকে নেওয়া মানে হচ্ছে আরেকজন ইন্টারমিডিয়েট এখানে যোগ হলো, কোনো ইন্টারমিডিয়েট তো ফ্রি না। সো ইন্টারমিডিয়েট যখন যোগ হবে 5% কস্ট অ্যাড হয়ে যাবে আপনার, প্রথম কথা, যদি আপনি নিজেও ইম্পোর্ট করেন। সেকেন্ড থিং, যদি বললেন যে না আমি নিজে ইম্পোর্ট করব না, কোনো একজন XYZ বাংলাদেশে আছে তাকে বললে যে তুমি আমাকে ইম্পোর্ট করে দিয়ে দাও। যে কোনো ব্যক্তি যখন ইম্পোর্ট করবে, আপনি যখন ইম্পোর্ট করবেন তখন আপনি ট্যাক্স পেটে কিছু বেনিফিট পাবেন, মানে আপনি যে ডিউটি দিয়ে আসবেন, যেহেতু আপনি ফার্দার ভ্যালু এডিশন করে প্রোডাক্ট মার্কেটে বিক্রি করবেন, তখন রিবেট পাবেন আপনি, ভ্যাট একবারে দেওয়া লাগবে। আবার যখন আপনি, এটা হচ্ছে ট্যাক্স পেড, যখন আপনি অন্য একজন নিয়ে আসবে, সে যে ভ্যাট দিবে সেই ভ্যাটটা আসলে কস্ট হিসেবে আসবে আপনার উপর। তো সেই কারণে ইম্পোর্টের ক্ষেত্রে আমরা বলি সবসময় নিজের ফ্যাক্টরিতে, ফ্যাক্টরির নামে যে IRC আছে তার নামে ইম্পোর্ট করাটাই বেটার। Sir, আপনি কি can I ask answer a job পেয়েছেন related question? প্লিজ? স্যার, সাপ্লাই চেইন বলেন। ইন্টার্ন হিসেবে যদি জয়েন করতে চাই, সেক্ষেত্রে আমার কোন কোন সফট স্কিলটা আমাকে মানে প্রায়োরিটাইজ করতে হবে অথবা আমাকে অ্যাডভান্টেজ এনে দিবে? ইন্টার্নশিপ আমাদের দেশে মানে আমরা বা যেভাবে এন্ট্রি নিই লেভেল আর কি, স্যার পজিশন গুলা যদি বলি, ইন্টার্নশিপ তো আসলে তুলনামূলক এন্ট্রি কম। লেভেল পজিশনে, যেমন আমরা এখন এন্ট্রি লেভেল পজিশনের জন্য আমরা একটা করছি, আমরা দেখি প্রথমে বেসিক কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে আমরা আসলে একটা পজিশনের জন্য যখন চাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 500 স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতেছে। সো অ্যাগেইন অনেক সময় আমরা কিছু ক্রাইটেরিয়া সেট করে দিই, এই ক্রাইটেরিয়া বেস করে আমরা হয়তো 30 জনকে ইন্টারভিউর জন্য ডাকবো। সো প্রথমেই কিন্তু আপনি যদি দেখেন 95% ক্যান্ডিডেট কিন্তু প্রথমে বাদ হয়ে যায়। এরা বাদ হয়ে যায় কিভাবে? আইদার তাদের সিবি, নেটওয়ার্ক, সিবি, বা আপনি যদি বলেন ইনস্টিটিউট, রেজাল্ট, অনেকগুলো জিনিসের উপর বেস করে আমরা এগুলো বাদ দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে প্রথম হওয়া উচিত যে গুড অ্যাট্রাকটিভ একটা সিবি থাকা উচিত, অথবা তার লিঙ্কডিনটা ভালো প্রোফাইল থাকা উচিত, সো দ্যাট অ্যাটলিস্ট এক্সট্রা কারিকুলাম কিছু জিনিসপত্র থাকে যেটা দেখলে একটা মানুষ হঠাৎ করে আপনারটা অন্যদের চেয়ে, ওই যে কম্পিটিটিভ বেঞ্চমার্কিং, আপনারটা অন্যদের চেয়ে আলাদা বা ভালো মনে হয়, তাহলে সিবিটা অ্যাটলিস্ট যে ইন্টারভিউ তার কাছে পৌঁছলো। এরপরে বেসিক তো আমরা রিটেন নিই, রিটেন পরীক্ষা নিয়ে এক্সাম নিব, সেখানে তো ম্যাথমেটিক্যাল, অ্যানালিটিক্যাল, ইংলিশ, কমিউনিকেশন, মেল রাইটিং, এগুলোর উপর এক্সাম হবে। এরপরে আমরা যখন ইন্টারভিউ নিই তখন দেখতে চাই বেসিক্যালি আমাদের যে কোর ভ্যালু, আই এম শিওর প্রত্যেক কোম্পানি তার কোর ভ্যালু আছে, ওনারশিপ, রেসপন্সিবিলিটি। আমরা একটা ছোট প্রেজেন্টেশন বা কেস করি, তখন দেখতে চাই যে ওই কেসের ভিতরে আপনি কিভাবে অন্যদের সাথে একসাথে হয়ে কাজটা শেষ করতেছিলেন। সো এই জিনিসগুলো দেখা হয় আর কি। এটা এক এক কোম্পানি রাখে, বাট আমাদের রেকিটে এটা ফলো করে। ইউনিলিভার প্রবলি ফলো ডিফারেন্ট রুট। ইনফ্যাক্ট এটা চেঞ্জ হয়। আমি যখন ইউনিলিভারে জয়েন করেছিলাম তখন ক্যাম্পাস রিক্রুটমেন্ট ছিল, তখন আমি তখন বুয়েটের IBA থেকেই মানুষজন নিত। এখনকার মতো এত ইনস্টিটিউট ছিল না আর এত মানুষজন ছিল না। বুয়েটে নোটিশ বোর্ডে লেখা থাকতো, ওখান থেকে ওই নোটিশ বোর্ডের ওখানে অ্যাপ্লাই করলেই ইউনিলিভার ডাকতো, ওখানে পরীক্ষা টরীক্ষা দিয়ে আমরা চান্স পেয়েছিলাম। বাট এখন তো সিনারিও চেঞ্জ হয়ে গেছে আর কি। সাপ্লাই চেইনের কারেন্ট মানে প্রেজেন্ট যে ইয়েগুলা অপরচুনিটি গুলা কিরকম, আর হচ্ছে মানে ফিউচারে হচ্ছে ক্যারিয়ারের কেমন ওভারভিউ আছে? At this moment বাংলাদেশে তো আমি প্রথমে বলছিলাম যে we are passing very challenging time. এখন বিজনেস গ্রোথ, ওভারঅল বিজনেস গ্রোথ নাই বললেই চলে, প্রত্যেকটা কোম্পানি মোর অর লেস স্ট্যাগন্যান্ট কন্ডিশনে আছে। তারপরেও কিছু কোম্পানি কিছু রিপ্লেসমেন্ট তো হয়, আমরাও রিক্রুটমেন্টের ভিতরে আছি, আজকেও ইন্টারভিউ ছিল। আমার কাছে যারা টেকনিক্যাল প্লাস MBA, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে সাপ্লাই প্ল্যানিং এ তাদেরকে দেওয়া যায় কিনা। পিওর যদি বিজনেস গ্রাজুয়েট হয় তাদেরকে ডিমান্ড প্ল্যানিং এ দেওয়া যায় কিনা, অথবা প্রকিউরমেন্টে দেওয়া যায় কিনা, ওটা দেখি আর কি। বাট ইট ইজ নট লাইক দ্যাট যে আমরা মানে এরকম রেস্ট্রিক্ট করে দিচ্ছি, এরকম কোনো কিছু না। বাট কোর ম্যানুফ্যাকচারিং এ কাজ করার ক্ষেত্রে শুধুমাত্র টেকনিক্যাল গ্রাজুয়েট লাগে। বাকি জায়গাগুলোতে আদার দেন ম্যানুফ্যাকচারিং আমরা তিনটা ফাংশনের কথা বলছি, প্ল্যানিং, সোর্সিং
ডেলিভারি, ওগুলোতে যে কোনো বিজনেস গ্রাজুয়েট শুধু বিজনেস গ্রাজুয়েট দিয়ে কাজ করতে পারে। স্যার বাংলাদেশে এই জব সেক্টরটা, সাপ্লাই চেইনের সেক্টরটা কতটুকু ব্রড? গাইস, আমার কাছে মনে হয় যে মানে আমাদের প্রত্যেকে চিন্তা করেছে যে আমার কেরিয়ার অবজেক্টিভ কি আসলে। আমি আমি অনেক ইউনিভার্সিটিতে, এখনো আমি 2টা ইউনিভার্সিটিতে পড়াই এমবিএ। আমার কাছে মনে হয় যে এমবিএ গ্রাজুয়েটেরা অধিকাংশই টার্গেট করে কিভাবে একটা ব্যাংকে চাকরি পাওয়া যায়। এটা আমার ব্যক্তিগত ধারণা, আই মে বি রং, বাট আমার কাছে মনে হয় যে তাদের ধারণা যে কিভাবে একটু ব্যাংকের চাকরি, সুটেড বুটেড কন্ডিশনে থাকলাম, এয়ার কন্ডিশন রুম এন্ড আদার থিংস। বাট আমার কাছে মনে হয় যে এখন সময় আসছে যে আদার এরিয়াগুলোতে কাজ করা উচিত। গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রবাবলি দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে, যেখানে আসলে প্রচুর স্কিল লোকের অভাব। ইভেন সাপ্লাই চেইন স্কিল, ওখানে তো সিগনিফিকেন্ট পোর্শন হচ্ছে সাপ্লাই চেইন বেস। এখানে তো শুধু কনভার্সনে হয়, এখানে মার্কেটিং করার তেমন কিছু নেই। প্রোডাক্ট সব জিনিসপত্র বায়ার নমিনেটেড করা থাকে, ইফিশিয়েন্ট ওয়েতে কনভার্সন করি, আবার এক্সপোর্ট করে দেওয়াটাই হচ্ছে মেন রোল। এই রোলগুলোতে আসলে বিজনেস গ্রাজুয়েটদের টার্গেট হওয়া উচিত, যে এখানে ভবিষ্যতে তারা কাজ করবে। কারণ ব্যাংকিং সেক্টর তো আসলে একটা সময় এমনি অলরেডি আমাদের দেশে বেশি ব্যাংক আছে, যতগুলো দরকার তার চেয়ে বেশি ব্যাংক আছে, তারপরেও এখন একটা চ্যালেঞ্জিং টাইমের ভিতর দিয়ে যাচ্ছে। আই এম নট শিওর যে কখন এটা পুরোপুরি প্যাসিফাই হবে। সেই ক্ষেত্রে why not you guys will think to start career with supply chain? আমার থাকবে, আমার অ্যাডভাইস থাকবে যে এর বাইরে কোথাও সুযোগ কি আছে। আমি 5টা মেজর ফাংশনের কথা বলছি। এই ছেড়ে বাংলাদেশে কত মানুষ কাজ করে, এনি আইডিয়া? এইচআরে কাজ করে লেস দেন 5% পিপল। কারণ এইচআরে অধিকাংশ জিনিসপত্র হচ্ছে আউটসোর্স করা এখন। মার্কেটিং এ কত মানুষ কাজ করে? সবার স্বপ্ন থাকে মার্কেটিং এ, মানে মার্কেটিং চিফ মার্কেটিং অফিসার হবে, মার্কেটিং ডিরেক্টর হবে, সবার স্বপ্ন। মানে বিজনেস গ্রাজুয়েট মানে হচ্ছে যে এমবিএ করা মানে হচ্ছে সবার টাকা হচ্ছে মার্কেটিং এ করবে, বাট মার্কেটিং এত অপরচুনিটি কই আছে? সো আলটিমেটলি আদার ফাংশন গুলোতে আসলে করতে হবে। ইভেন সেলসে অনেক প্রসপেক্টিভ ক্যারিয়ার আছে, এবং মোস্ট অফ দ্য সিইও হয় আমাদের দেশের মতো দেশে সেলস ব্যাকগ্রাউন্ড থেকে, বাট কেউ সেলসে কাজ করতে চায় না। সো আমার কাছে মনে হচ্ছে সময় আসছে যে আদার ফাংশন গুলোতে কাজ করার জন্য করা উচিত। ইনফ্যাক্ট ফিন্যান্সে তো এখন অনেক সিআইসিএমএ প্রফেশনালস আছে। সো শুধুমাত্র বিজনেস গ্রাজুয়েশন দিয়ে ফিন্যান্স প্রফেশনে খুব বেশি করা যাবে না। ইভেন ফিন্যান্স, মার্কেটিং এবং হিউম্যান রিসোর্স মিলে 30% লোক কাজ করে, বাকি 70% লোক কাজ করে বেসিক্যালি সেলস এবং সাপ্লাই চেইন মিলে। এখানে টার্গেট করতে হবে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে যদি পসিবল না হয় যে একটা এমবিএ সাপ্লাই চেইনের উপরে করা, ইন দ্যাট কেস একটা পিজিটি কতটুকু হেল্প করতে পারে আমার ক্যারিয়ার প্রসপেক্টের জন্য? পিজিডি আসলে আমাদের দেশে ডিপ্লোমা কোর্সগুলো ওইভাবে মানুষ স্টিল পিপল আর লুকিং ফর বেসিক এডুকেশনাল ডিগ্রি। সেই ক্ষেত্রে পিজিডি আমি বলবো না যে এটা হবে, ওয়েস্টেজ হবে টাইম, বাট অত বেশি ইভালুয়েট করে না আর কি ফ্রেশারদের জন্য অত বেশি। বাট একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে হয়তো সার্টেন পজিশনে কাজ করার জন্য পিজিডি বা ডিপ্লোমা কোর্স দেখে, বাট ফ্রেশ যারা এন্ট্রি লেভেলে কাজ করে তাদের জন্য খুব বেশি ভ্যালু ক্রিয়েশন করবে বলে আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত ধারণা। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার, যে যদি সাপ্লাই চেইনে নিজের একটা ভালো ক্যারিয়ার করতে চাই, ইন দ্যাট কেস ইনিশিয়াল একটা ক্যারিয়ার জন্য কি কি সফটওয়্যার স্কিলস আমার জানাটা উচিত? আমি প্রথমে বলছিলাম যে রিক্রুটমেন্ট প্রসেসটা বলছিলাম, সফট স্কিলের ভিতরে আমরা দেখি রিক্রুটমেন্ট প্রসেসটা তো ক্লিয়ার যে হ্যাঁ কি হ্যাঁ, কি আমি জিনিস লাগে। সফটওয়্যার স্কিলস গুলো জানতে চাচ্ছি। See, আমরা যে সফটওয়্যারে কাজ করি আই এম শিওর সেই সফটওয়্যারে কেউ আপনাকে অ্যাক্সেস দিবে না। সো আপনার সফটওয়্যার কোন স্কিল নিয়ে আপনি কোনো এমএনসিতে মনে করেন ইউনিলিভার কাজ করে এসএবির কোন একটা মডিউলে, এমন এসএবিতে আপনি লাইভ এসএবি কোথায় পাবেন? আপনি জানবেন যে এসএবি কিভাবে কাজ হয়, থিওরিটিক্যাল আইডিয়া নিতে পারেন, প্র্যাকটিক্যালি আপনি জানেন না এসএবিতে আসলে কিভাবে কাজ হয় কিনা। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওটা না দেখি বরং অ্যাডভান্স লেভেলের এক্সেল জানার দরকার সবার জন্য। মানে একটা ডাটা পাওয়ার পরে সেটা অ্যানালাইসিস করে দেখানোর জন্য হলে এক্সেল ভালো জানা উচিত। সো সাপ্লাই চেইনের বাইরেও যদি বলেন আপনি, বা সাপ্লাই চেইনও যদি বলেন, আমার কাছে মনে হয় যে প্ল্যানিং এর খুব ভালো টুলস হচ্ছে যে ভালো এক্সেল বোঝা। এক্সেল এর অ্যাডভান্স লেভেল, ইজ নট এ বেসিক লেভেল কথা বলছি না, প্রবলেম পাইভেটিয়াল রোল থেকে শুরু করে অনেকগুলো ওয়েতে আপনি করতে পারবেন।
সলভার থেকে শুরু করে আর অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে পারবেন। তো সেগুলো দিয়ে আমার কাছে আমরা দেখি ওটাই যে আছে কিনা, যে সফট স্কিলের কতটুকু আছে, কমিউনিকেশন স্কিল কতটুকু। সাপ্লাই চেনে কাজ করার ক্ষেত্রে আরেকটা বড় মানে দেখা হয় এজিলিটি কেমন। আমরা বাংলাদেশে কাজ করি সানডে থেকে থার্সডে পর্যন্ত। ফ্রাইডেতে অ্যাকচুয়ালি সারা বিশ্বের সব দেশেই কিন্তু খোলা থাকে। এখন আপনি সাপ্লাই চেনে কাজ করবেন, ফ্রাইডেতে আপনাকে একটা মেল দিছে যে আমি প্যাকিং লিস্ট দিচ্ছি, আপনি অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। আপনি চেক না করলে কিন্তু এটা মানডের আগে আপনি ওই ভদ্রলোক যে এক্সপোর্ট করতেছে সে কিন্তু দেখবে না। তো সেই কারণে এজিলিটি এন্ড আদার থিংস, যে আপনি অ্যাজাইল কিনা, নাকি বলবেন যে না আমি তো মাল্টিনেশনাল কাজ করা শুরু করছি, সো আমি ফ্রাইডেতে আপনার এটা অ্যাপ্রুভ করতে পারবো না, লেটস ডিসকাস অন সানডে। সানডে তো তার জন্য বন্ধ, সানডে তো সে আপনার জন্য ডিসকাস করবে না, সো আলটিমেটলি মানডের আগে আপনি পাবেন না। তো সেই ক্ষেত্রে এটাও অ্যানাদার থিংস যে অ্যাজাইল কিনা আপনি। Sir, why are jobs related to supply chain management often termed as thankless job? বিকজ সেলস আপনি যখন বেশি করবেন, যেমন করোনা পিরিয়ডে ডিমান্ড ওয়াজ এক্সট্রিমলি হাই, ক্রেডিট কার্ড ছিল, বললো যে মার্কেটিং এ যারা ছিল তাদের ক্রেডিট। আবার যখন 22 সালে ডিমান্ড ফল করলো ইন এ সেন্স যেভাবে এক্সপেকটেশন ছিল সে অনুযায়ী সেল হচ্ছিল না, তখনও সবাই আবার বলে আরে সাপ্লাই চেনের দোষ, কি ওরা ঠিক মতো ফরকাস্ট করতে পারে না, যে কারণে বেসিক্যালি ওভার ইনভেন্টরি হয়েছে, ইনভেন্টরি রাইট অফ রিস্কে পড়ে গেছে। সো সাপ্লাই চেনের এই অংশটুকু বোথ এন্ডে অ্যাকচুয়ালি ইয়ার ভিতরে থাকে আর কি, যে কখনো এখন এগেইন আই এম এনজয়িং দিস থিং। আমি থ্যাঙ্কস কম বেশি এটা নিয়ে আমি ওরিড থাকি না, বাট আমি জানি যে আমি ক্রিটিক্যালি রিসোর্স ফর দ্য কোম্পানি, বিকজ কোম্পানির মেজর যে কোনো জিনিস দ্য কোম্পানি ইজ প্ল্যানিং ফর দ্য নেক্সট 6 মান্থ। প্রথম ব্যক্তি বা যাদের সাথে আলোচনা করে তাদের ভিতরে সাপ্লাই চেন হচ্ছে প্রথম। ও ইমাজিনেশন বহুত কিছু করতে পারে, রিয়েল টাইমে সে সাপ্লাই চেনের সাথে কথা বলি তাকে কিন্তু প্ল্যান করতে হবে। সেই কারণে থ্যাঙ্কসলেস হলেও আমি এটাকে এনজয় করি। এখন দোজ যারা আমার মতো এই থ্যাঙ্কসলেস জব করতে ইন্টারেস্টেড, তারা প্রবাবলি রিথিঙ্ক করতে পারে সাপ্লাই চেনের ক্যারিয়ারের জন্য। প্রিটি মাচ ইন্টারেস্টেড স্যার। না, অনেকের ইন্টারেস্ট নাও থাকতে পারে, বিকজ সবাই সাপ্লাই চেনের জন্য না। আমি বিয়া করে বলতে পারি, কারণ আমি তো অনেক জায়গায় দেখি সাপ্লাই চেন হচ্ছে এরকম, যেখানে আপনাকে কেউ ধন্যবাদ দিবে না, কিন্তু আপনার ভুল হলে 14টা মানুষ খুঁজে পাবেন যারা আপনাকে ভুল ধরার জন্য বসে আছে। ফাইন্যান্স বসে আছে, মার্কেটিং বসে আছে, সবাই বসে আছে। Guys, can I have some feedback for my class? I'm not sure because virtually ছিলাম, আমি জানি না আপনারা কতটা আমার ক্লাস এনজয় করেছেন। Sir, it feedback was থাকলে। very informative. Okay. Any other feedback from any participant? প্রবাবলি ফিজিক্যাল ক্লাস হলে ইন্টারাকশনটা আরো ভালো হইতো, বাট হোয়াট এভার উই হ্যাড ওয়াজ অ্যাকচুয়ালি গ্রেট। থ্যাংক ইউ। আমি আসলে ফিজিক্যালি নিতে চেয়েছিলাম একসাথে, বাট এত স্টুডেন্ট একসাথে বসার জায়গা নেই, মানে আরেকটা গ্রুপে ক্লাস নিতে হবে ফিজিক্যালি। সো নেক্সট সানডেতে প্রবলি উইল টেক ক্লাস এট আইবিএ। সো তখন ফিজিক্যালি ক্লাস নেওয়া যাবে ইনশাল্লাহ। ওকে, সো সবাই ভালো থাকবেন। আর আমার কাছে মনে হয় যে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, গেট ইন টাচ। আমি সাপ্লাই চেন রিলেটেড আমি অনেক সময় অনেক কিছু শেয়ার করি, সো প্রবলি ইউ ক্যান কানেক্ট মি থ্রু দ্য লিঙ্কডিন। আমার তো দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। কেউ একজন আমাকে টেক্সট করে রাখিয়েন আমার ইমেলে, সো দ্যাট আমি এইটার যে প্রেজেন্টেশন দিয়েছি এটার পিডিএফ ফরম্যাট দিয়ে দিব, সো দ্যাট আপনারা প্রবলি এটা পার্ট হিসেবে যেন থাকলে আপনার পড়তে একটু সুবিধা হবে আর কি। ওকে, Yes, sir. Thank you. কারো স্যার মনে হয় আছেন, সো আই এম নট শিওর স্যার কিছু বলবেন কিনা। যদি না বলে থাকে তাহলে আমরা শেষ করে দিলাম। স্যার কি আই এম নট শিওর। ওকে, স্যারের অডিও ইজ নট ওয়ার্কিং। সো থ্যাংক ইউ গাইস, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং, ফর জয়নিং মাই ক্লাস।
Thank you, sir. থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম